এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি আপনাদের সাথে রয়েছি সুমিতেন্দ্র, আর আমার সাথে প্রত্যয়। আজ আপনারা শুনবেন একটা গ্রাম বাংলার ভূতের গল্প। না, ঠিক গল্প নয়, কারণ এই যে আজকের গল্পটা, এটা কিছুদিন আগেই শোনা আমাদের একটা সত্যি ঘটনার ওপর বেস করে লেখা। স্ক্রিপ্টটা করেছেন মৌলি সাহা। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, মধুরা, বর্ণালী, কিশোর সেন, প্রত্যয়, সুপ্রতিম, আর আমি সুমিতেন্দ্র। আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে, তাহলে আর দেরি না করে শুরু করছি। আজ যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এ এক সত্য ঘটনা। বর্ধমান জেলায় দামোদর নদী পেরিয়ে উত্তর দিকে প্রায় 50 মাইলের রাস্তা গেলেই হাতে গোনা 100 থেকে 150 খানা পরিবারের বসতি অভিরামপুরের ছোট্ট গ্রাম। এই গ্রামের মধ্যেই যেই বাড়ি সবার নজর কাড়ে তা হলো রায়বাড়ি। বাচ্চা থেকে বুড়ো সবাই অভিরামপুরের রায়বাড়ির নাম এক ডাকে চেনে। আর চিনবে নাই বা কেন? একসময় এই রায়বাড়ি যে ছিল এই অভিরামপুরের হর্তাকর্তা বিধাতা। স্বর্গীয় অমলেন্দ্রনাথ রায় ছিলেন এই এলাকার সিংহরায় জমিদারের নায়েব মশাই। এমন গণ্ডগ্রামে এটাই অনেক বড় ব্যাপার। কালের নিয়মে রায়বাড়ি তাদের মুন্সিয়ানা হারালেও আজও গাঁয়ের লোক এই রায়বাড়ি প্রত্যেকটা মানুষকে ততটাই মান্যগণ্য করে। আগামী 29শে জ্যৈষ্ঠ রায়বাড়ির বড় মেয়ে মায়ার বিয়ে। মায়া ছিল স্বর্গীয় এ বাড়ির বর্তমান কর্তার ছোট ছেলে প্রকাশ রায়ের কনিষ্ঠ কন্যা। হাওড়ার এক বনেদি পরিবারের ছেলে পলাশের সাথে তার বিবাহ ঠিক করা হয়েছে। কলকাতার বড় বাজারে প্রতিষ্ঠিত কাপড়ের দোকান আছে তার। আজ তাদের বিবাহ রচনার প্রথম ধাপ, মেয়ের আশীর্বাদ। রায়বাড়িতে বরপক্ষের আনাগোনা, তাদের বংশ পরম্পরায় বয়ে চলা সেই সীতাহার দিয়েই পলাশের বাবা আশীর্বাদ সারলেন। পলাশের কাকিমা একজোড়া কানবালা ও একটা লাল পাথর বসানো সোনার আংটি দিয়ে আশীর্বাদ করলেন। এছাড়াও আশীর্বাদী তত্ত্বে মেয়েকে সাজানোর জন্য হাত, কান, গলার অলঙ্কার সহ রূপোর খোপার কাঁটা, পায়ের নুপুর, চুটকি সমস্তটাই ছিল। দ্বিপ্রহরে আশীর্বাদ সুসম্পন্ন হল। সুখে থাকো মা, সুখে থাকো। তোমার আগমনে আমাদের সংসার যেন আরো আনন্দে ভরে ওঠে। নিজেদের মেয়ে বলে বলছি না, আমাদের মায়ার মতো মেয়েই হয় না। সে কারণেই তো মায়াকে আমার বাড়ির বউ করে নিয়ে যাওয়া। এমন মেয়ে এখনকার দিনে যে আর দেখাই যায় না। অত্যন্ত শান্ত স্বভাবের ঘরোয়া প্রকৃতির মেয়ে মায়া। গায়ের রং হালকা শ্যামবর্ণ, তার চোখ দুটো অসম্ভব সুন্দর। একগোছা ঘন কালো চুল তার রূপকে আরো যেন বাড়িয়ে তোলে। নামের মতো তার মুখের গঠনেও যেন এক অদ্ভুত মায়া ছিল। একবার তার দিকে তাকালে যেন চোখ ফেরানো যেত না। বরপক্ষের সকলে ভোজ সেরে বিকেল বিকেলেই বেরিয়ে পড়ল। কিন্তু এমন যৌথ সম্ভ্রান্ত পরিবারের মেয়ের আশীর্বাদ বলে কথা, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন একেবারে গিজগিজ করছে। সন্ধ্যা নেমে এলো। ছেলের বাড়ির তত্ত্ব নিয়ে মায়ার ঘরে তখন সন্ধ্যার এক বিশাল গল্পের আসর বসেছে।
সত্যি মায়া, ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছিস লো। কত কিছু দিয়েছে তোকে। আমার কিন্তু সীতাহারটা খুব সুন্দর লেগেছে। অমন সুন্দর সাবেকি ডিজাইন এখন তো আর দেখাই যায় না। মায়া, দে দেখি এখন গয়নাগুলো খুলে দে, আলমারিতে তুলে রাখি। বাড়ি ভর্তি এত লোকজন, গোলেমালে কখন কোথায় হারিয়ে যাবে তা ঠিক আছে নাকি? হ্যাঁ সেটাই তো, তার ওপর আবার আশীর্বাদের গয়না বলে কথা। একটা এদিক ওদিক হলে ছেলের বাড়িতে আর মুখ দেখানোর জো থাকবে না কো। এখনো বিয়ের 1.5 মাস বাকি আছে কিনা, দে মা দে, গয়নাগুলো দিদির কাছে খুলে দে। কিরে, মায়া গয়না খুলে দিলে ওর দিদি জয়া ওগুলোকে বাক্সে ভরে তুলে রাখলো আলমারিতে। কিন্তু তারপরেই মায়া এমন একটা কথা বলল যে তাতে পিসিমা আর জয়া অবাক না হয়ে পারল না। সে বলল, দিদি, তোরা এবার বাইরে যা। সারাদিন এত ধকল গেছে, শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। আমি এখন একটু ঘুমোবো। বাইরে যাব মানে? আমি তো এই ঘরে তোর সাথেই ঘুমাবো রে। না, আজ থেকে আমি একা ঘুমোবো। তুই অন্য ঘরে গিয়ে শুয়ে পড়িস। আমি একটু একা থাকতে চাই। তুই একা ঘুমাবি? তুই না রাতের বেলা একা একা থাকতে ভয় পাস? এত কথা বলাস না তো, যা যা না। সেদিন রাতে মায়া আর খাওয়া দাওয়া করল না, নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল। যে মায়া রাতে একা ঘুমাতে ভয় পেত, সে এখন একা থাকতে চাইছে দেখে মায়ার দিদির একটু খটকা লাগলো। মায়া আর জয়া এক ঘরেই ঘুমাতো। বলে রাখি, মায়ার দিদি জয়ার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 7 বছর আগে এই অভিরামপুরের ঠিক পাশের গ্রামে। কিন্তু বিয়ের ঠিক 5 বছর পর তার স্বামী যক্ষা রোগে মারা যান। তারপর থেকে জয়া বাপের বাড়িতেই থাকে। রাত তখন 2টো মতো হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মায়ার সারা শরীর তখন ঠক ঠক করে কাঁপছে। কপালে জমেছে ঘাম, তৃষ্ণায় গলাটা তার শুকিয়ে এসেছে। নিজের অজান্তেই মায়ার চোখ দুটো যেন খুলে গেল। খুটখুটে অন্ধকার ঘরে টিমটিম করে জ্বলে থাকা লণ্ঠনের শিখার হালকা আলোতে বিভৎস একটা মুখ কয়েক মুহূর্তর জন্য তার সামনে ভেসে আসে। মায়ার চোখ দুটো যেন স্থির হয়ে যায়। উচ্চ স্বরে যতটা জোরে সম্ভব চিৎকার করার চেষ্টা করলো মায়া, কিন্তু তার গলার স্বর যেন ঘরের বাইরে যেতে পারল না। বারবার প্রতিফলিত হয়ে যেন তার কাছেই ফিরে এলো। মায়া তাড়াতাড়ি করে উঠে ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দিল। চারিদিক তাকিয়ে দেখল কোথাও কিচ্ছু নেই, সবটা সেই আগের মতো। তাহলে ও যা দেখল সেটা আসলে কি ছিল? পরের দিন সকালবেলা রায়বাড়িতে আবার সেই হৈ হৈ রব। রান্নাঘরে চলছে দক্ষ যজ্ঞ। এতগুলো লোকের রান্না, আর মাত্র মাস 1.5 বাকি বিয়ের। তাই জোর কদমে চলছে বিয়ের কার্ডে হলুদ লাগানোর পর্ব। আজ সকাল থেকেই মায়াকে কেউ দেখেনি। বর্ধমানের নামকরা দোকান থেকে বিয়ের বেনারসি দেখাতে লোক এসেছে। জয়ার কাঁধে দায়িত্ব পড়ল মায়াকে ডেকে এনে তার বিয়ের শাড়ি পছন্দ করে দেবার। দোতলায় উঠে মায়ার ঘরের দরজা ধাক্কাতেই মায়া দরজা খুলে বেরিয়ে এলো। জয়া কিছু বলার আগেই মায়া বলে উঠল, শাড়ির দোকানের লোক এসেছে তো, চল। জয়া বেশ খানিকটা অবাক হলো। মায়া সকাল থেকে ঘরে, শাড়ির দোকানের লোকের আসার কথা তার তো জানার কথা নয়। তাহলে সে জানলো কিভাবে?
এদিকে মায়া কোনো উত্তরের অপেক্ষা না করে গট গট করে নিচে নেমে এলো। মায়ার পিছু পিছু জয়া এলো। বেনারসি দেখা চলছে। মায়া একটা একটা করে বেনারসি দেখতে শুরু করলো। একটা লাল টুকটুকে রঙের বেনারসি তার খুব পছন্দ হলো। মায়া বেনারসিটা নিয়ে দৌড়ে দোতলায় তার ঘরে চলে গেল। বেনারসি হাতে পেতেই ওর খুশির যেন সীমানা রইল না। বাড়িতে যে চুড়িদারটা পরেছিল তার ওপরেই শাড়িটা জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক করে নিজেকে দেখতে থাকলো আর অদ্ভুতভাবে হাসতে থাকলো। মায়া, এ কি করছিস? এ তো বিয়ের শাড়ি, এটা এইভাবে কেউ পরে নাকি? দে দে দে, খুলে দে, আলমারিতে রেখে দিই আমি, দে আমায়। না না না, এটা এটা আমি পরেই থাকবো। আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। কি? আরে ঢং দেখো, দে বলছি। কই, আগে যখন তোকে শাড়ি পরতে বলতাম তখন কতই না ঢং করতি, এখন আবার হঠাৎ করে কি হলো তোর? এখন ভালো লাগছে তাই পরছি। এমন লাল টুকটুকে শাড়ি আমি কতদিন পরিনি। কি বলছিস এই সব? তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? এটা বিয়ের শাড়ি, এটা তো তুই বিয়ের দিন পরবি, তা না এখন পরে বসে আছিস। দে দে দে, খুলে দে বলছি। মায়াকে বোঝানোর অনেক চেষ্টা করলো জয়া, কিন্তু কোনো লাভ হলো না। চুপটি করে সেই শাড়িটাকে আঁকড়ে ধরে ঘরের এক কোণায় গিয়ে বসে রইল মায়া। এমন করে ধীরে ধীরে বাড়ির সবার সাথে কথা বলা বন্ধ করে দিল সে। যে মায়া এতদিন চোখে একটু কাজলও পড়তে চাইতো না, এখন সে সর্বক্ষণ টানা টানা করে দু চোখে কাজল পরে, পায়ে আলতা পরে, নুপুর পরে সারা বাড়ি ছমছম করে ঘুরে বেড়ায়। এ যেন এক অন্য মায়া। মাঝরাতে বিয়ের সমস্ত গয়না আর বেনারসি পরে একা একা ছাদের এক কোণে বসে থাকে। কখনো হাসে, কখনো আবার নিজের থেকে চিৎকার করে কেঁদে ওঠে। আশীর্বাদের পরের দিন থেকেই মায়ার মধ্যে কেমন যেন সবকিছু পাল্টে যেতে শুরু করেছিল। একটা একটা করে যত দিন পেরোতে থাকলো, ততই মায়া নিজের মধ্যে কেমন যেন গুটিয়ে যেতে লাগলো। সবার থেকে নিজেকে আলাদা করে ফেলল সে। কেউ কিছু বললে রেগে চিৎকার করে উঠত। যেই মায়াকেই এতদিন সবাই শান্ত নরম প্রকৃতির এক বাধ্য মেয়ের মতো তার 25টা বছর অতিক্রম করতে দেখেছে, আজ সেই মায়ার রুষ্ট রাগী গুরুগম্ভীর রূপ সবাইকে যেন অবাক করে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বাড়ির কেউই তার হঠাৎ এমন পরিবর্তন মেনে নিতে পারল না। সামনে বিয়ে, তার মধ্যে মেয়ের এমন পরিবর্তনে মায়ার মা বাবা সবাই ভেঙে পড়ল। অনেক ডাক্তার বুদ্ধি করা হলো, কিন্তু কেউই মায়ার মধ্যে কোনো রোগ ধরতে পারলেন না। হ্যাঁ গো, এক একটা করে দিন এগিয়ে আসছে। মেয়েটার যে কি হচ্ছে গো, এমন অবস্থায় মেয়েটার বিয়ে দেবে কিভাবে? জানি না আমি কি করব। কাল ভাবছি একবার শ্যামাচরণ বাবুকে সবটা জানাবো। ওদেরও তো সবটা জানানো উচিত, বলো? হ্যাঁ, কিন্তু এসব শুনে ওরা যদি বিয়েটা ভেঙে দেয়, তাহলে সেটা আমার ভাগ্যের পরিহাস। হ্যাঁ, মেয়েটার যে কি হলো, এখন ঈশ্বরই একমাত্র ভরসা। পরের দিন মায়ার বাবা ছেলের বাড়িতে টেলিফোনে সবটা জানালেন। সব শোনার পর শ্যামাচরণ বাবু অর্থাৎ ছেলের বাবা বললেন, আমি বলি কি, ডাক্তার বুদ্ধি তো অনেক করলেন, কোনো কিছুই দিয়ে যখন সুরাহা হলো না,
তখন একবার অন্য কাউকে যদি মানে দেখুন, আমি মায়াকে বাড়ির বউ নয়, নিজের মেয়ে করে আনতে চাই। ওর যাতে ভালো হয় সেটাই চাই। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আসলে যুগ তো পাল্টে গেছে, তাই অনেকেই এসবে বিশ্বাস করে না আর কি। তবে আমাদের দিদি ঠাকুমা বলতেন, বিয়ের আগে নাকি অনেক খারাপ জিনিস ঘটার সম্ভাবনা থাকে। অনেকেই অনেক কিছু করার চেষ্টা করে। তাই বলছিলাম, একবার যদি কোনো ওঝা টোঝা দেখিয়ে নিলে। বেয়ান মশাই, আপনি ঠিকই বলেছেন। আমি আমি দেখছি, আজই কিছু একটা ব্যবস্থা করছি। রায়বাবু খেয়াল করলেন না যে দরজার বাইরে থেকে সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তার ছোট মেয়ে। মায়ার মুখে যেন একটা আঁধার নেমে এসেছে। ওদিকে সেদিন দুপুরে খোসেদের পুকুরে মাছ ধরা হচ্ছিল। বরাবরই রায়বাড়ির জন্য সবার পুকুরের একটা করে মাছ বরাদ্দ থাকে। গ্রামের এককালের সম্ভ্রান্ত পরিবার বলে কথা। প্রথাটা এখনো অব্যাহত রয়েছে। প্রায় 3 থেকে 3.5 কেজি ওজনের একটা শোল মাছ দিয়ে গেল ভুটো। ও ব্যাটার একটাই কাজ, গ্রামের যতগুলো পুকুরের মাছ ধরা হয় সেখান থেকে দায়িত্ব সহকারে একটা করে মাছ রায়বাড়ির জন্য নিয়ে আসা। রাতে আজ শোল মাছের একেবারে লাল লাল ঝাল হবে, সেই মতো দুপুরেতেই মশলা কুটে বেটে রাখা হলো। আজ দুপুরে মায়া কিছু খায়নি। মায়ার বাবা অর্থাৎ প্রকাশবাবু ঠিক করেছিলেন দুপুরের খাওয়া দাওয়ার পর ওঝা ডাকতে লোক পাঠাবেন। কিন্তু বিকেলের দিকে প্রচণ্ড ঝড় উঠল। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। ঝড়ের দাপট মারাত্মক। এর মধ্যে পথে বেরোনো যায় না। শুরু হলো মুষলধারে বৃষ্টি, আর সাথে সাথে সাই সাই করে বয়ে চলল বাতাস। তার বেগ এতটাই যে জলের ঝাপটা বারান্দা পার করে ঘরের জানালা ভেদ করে সব কিছু ভিজিয়ে দিচ্ছে। ওদিকে নিচতলায় হেঁসেলের জানালাটা খোলা পড়ে রয়েছে, সেটা আর কারুর খেয়াল হয়নি। ঝড়ের দাপটে সজোরে বাড়ি খেতে লাগলেও আওয়াজ পৌঁছয়নি কারোর কানে। শেষে মায়ার মা টের পেয়ে একটা বড় লণ্ঠন নিয়ে হেঁসেলের দিকে জানালাটা বন্ধ করতে গেলেন। কিন্তু সেই দিকে যতই এগোতে লাগলেন ততই একটা শব্দ তার কানে ভেসে আসতে লাগলো। শব্দটা যেন মনে হচ্ছে হেঁসেলের ভেতরে কেউ যেন কিছু একটা কচমচ করে চিবিয়ে খাচ্ছে। দ্রুত পায়ে এগোলেন গিন্নি। আওয়াজটা ঠিক কিসের তা তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন, কিন্তু রান্নাঘরে প্রবেশ করতেই লণ্ঠনের সেই হালকা আলোতে তিনি যা দেখলেন তাতে তার সারা শরীরে ঠান্ডা হিমের স্রোত বয়ে গেল। গোটা গাটা যেন ঘিন ঘিন করে উঠল তার। তিনি দেখলেন মাটিতে উবু হয়ে বসে মায়া, আর সেই কাঁচা শোল মাছের টুকরোগুলোকে 2 হাত করে নিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মাছের কাঁটাগুলো তার ঠোঁট চিরে ফুটো করে মুখগহ্বর পর্যন্ত প্রবেশ করে যাচ্ছে। ঠোঁট থেকে ঝরঝর বেয়ে পড়ছে তাজা রক্ত। কি বিভৎস সে দৃশ্য! দেখাশোনা করে বিয়ে ঠিক হলেও পলাশ মনে মনে মায়াকে ভালোবেসে ফেলেছে। তাই মায়ার এমন অবস্থার কথা শুনে সে খুব ভেঙে পড়ল। পলাশ ঠিক করে নিল কালই সে অভিরামপুর যাবে। রাতে ভালো করে ঘুম হলো না। পরের দিন ভোর ভোর উঠে পলাশ গেল পাড়ার চায়ের দোকানে। মায়ার খবরটা পাবার পর থেকে পলাশের ওই যে মাথাটা ধরেছে কমার যেন নামই নিচ্ছে না। ওরই চাটা বেশ কড়া করে বানায়। চায়ের ভাঁড়ে আনমনে চুমুক দিচ্ছে পলাশ।
এমন সময় পলাশের সাথে দেখা হলো দত্তদার। দত্তদা মানে অনিমেষ দত্ত, পলাশের পাড়াতুতো দাদা। ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো, পাড়ার সবাই তাকে বেশ মান্যিগণ্যি করে। সে চাইলেই জীবনে অনেক কিছু করতে পারত, কিন্তু সেসব না করে কোনো এক গ্রামেরই ছোট একটা স্কুলে সে পড়াতো। হাবভাব একেবারে সাদামাটা, বলতে গেলে মাটির মানুষ। পলাশের হাতে চায়ের ভাঁড় আর ভাঁড়ের মতো মুখ দেখে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পলাশকে বলল, কি রে পলাশ, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ দাদা, একটু অভিরামপুর যাব। বিয়ের আগে এত ঘন ঘন শ্বশুরবাড়ি যেতে নেই রে পাগলা, এতে কিন্তু জামাই আদর কমে যায়। না গো দত্তদা, আমি এমনি এমনি যাচ্ছি না, খুব বড় একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যা? কি সমস্যা? হ্যাঁ গো। না মানে তুই চাইলে আমাকে বলতে পারিস। দত্তদার উপর পলাশের বড্ড বিশ্বাস, তাকে সবটা খুলে বলল সে। কথাগুলো শোনা মাত্রই এই দত্তবাবু বেশ কৌতূহলী হয়ে পড়ল। বলিস কি? হ্যাঁ দত্তদা, আমি কি করব কিছু বুঝতে পারছি না, কি হবে। আরে আরে কি আবার হবে? তোকে তো এখন শক্ত হতে হবে। শোন, আমি তোর সাথে যাব, আজই যাব। দত্তদার আগে পিছে কেউ নেই, পিছু টানও নেই। সে তৎক্ষণাৎ পলাশের সাথে সেই সুদূর অভিরামপুরে যাত্রা করা স্থির করল। হাওড়া থেকে ট্রেন ছাড়ল 9:55 পলাশ আর দত্তদা জানালার দুধারে দুটো সিট দখল করে মুখোমুখি বসল। লাইনের দুধারে সারি সারি গাছগুলোকে দেখে যেন মনে হচ্ছে যুগ যুগ ধরে কারোর জন্য অপেক্ষারত তারা আবহমান কাল ধরে দাঁড়িয়ে আছে। একটানা হুইসেল দিয়ে ট্রেন তখন শহর ছাড়িয়ে মফস্বল, আর মফস্বল ছাড়িয়ে গ্রামের বুক চিরে ছুটে চলেছে। হকারের থেকে 2 কাপ চা চেয়ে চুমুক দিতে দিতে তারা পৌঁছে গেল ঘুষকরা স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেকার চেপে প্রায় ঘণ্টাখানেকের পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছল অভিরামপুরে। হবু জামাই বাড়িতে এসেছে, সাথে তার প্রতিবেশী, তাই খাতিরদারিতে কোনো রকম কমতি রইল না। প্রাথমিক বার্তালাপ কোনো মতে সেরেই পলাশ ছুটল মায়ার সাথে দেখা করতে, কিন্তু দোতলায় উঠে ঘরে ঢুকতে গিয়েও সে ঢুকতে পারল না। জানালার বাইরে থেকেই সে দেখতে পেল মায়া আয়নার সামনে বসে সাজছে। কপালে বড় করে ছড়িয়ে সিঁদুরের টিপ, চোখে মোটা করে কাজল, পরনে 8 পৌড়ে করে লাল পেরে সাদা শাড়ি। কি অদ্ভুত সেই সাজ! যেই মায়াকে দেখে পলাশ মায়ায় আটকে পড়েছিল, এ যেন সেই মায়া নয়। সেই শান্ত স্নিগ্ধ সরলতার লেশ মাত্র নেই। মায়ার চোখে মুখে কেমন একটা উগ্রতা। পলাশ আর এগোতে পারল না। দূর থেকেই মায়ার এই রূপ দেখে ফিরে এলো। সে রাতে পলাশ আর দত্তদা এখানেই বাড়িতেই থেকে গেল। বাড়ির লোক কেউই মায়াকে জানায়নি যে আজ বাড়িতে ওঝা আসবে। রাত তখন 11টা মতো হবে। বাড়িতে ওঝা এলো। অতি কষ্টে টেনে হিঁচড়ে মায়াকে আনা হলো বাড়ির উঠোনে। ছেড়ে দাও আমাকে। কোনো রকমের জোর জবরদস্তি করে একটা পিঁড়ির ওপর বসানো হলো মায়াকে। সামনে 1 থালা সর্ষে আর নিম গাছের ডাল পাতা সাজানো রয়েছে। পিছন থেকে সেই ওঝা ছুপ করে 1 কলসি গঙ্গা জল ঢেলে দিল মায়ার উপর। বল কে তুই? বল 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 বলছি, বল বলছি।
নাহলে আজকে কিন্তু ঝাঁটা বাড়ি মারতে মারতে বিদায় করবো। গ্রামের দিকে যা হয় আর কি, হলুদ পোড়া, সর্ষে পোড়া, ঝ্যাঁটা, বারুণ সব কিছুই চলল। এসব ঝাড়ফুঁক পলাশের একেবারে পছন্দ হলো না, কিন্তু এখানে প্রতিবাদ করার কোনো উপায় নেই। অগত্যা মুখ বন্ধ করে সবটা সহ্য করতে হলো তাকে। কিন্তু এদিকে মায়া সুস্থ হবার বদলে আরও যেন অসুস্থ হয়ে পড়েছে। একসময় অদ্ভুতভাবে খোলা চুল সমেত মাথাটাকে পাক দিয়ে আর সহ্য করতে না পেরে মাথা ঘুরে সেখানেই পড়ে গেল সে। শেষমেশ লাভের লাভ তো কিছুই হলো না, বরং পরের দিন থেকে পরিস্থিতি যেন আরও প্রতিকূল হয়ে উঠল। পরের দিন সকালে মায়ার জ্ঞান ফিরতেই মায়ার পাগলামো যেন আরও বেড়ে গেল। যা হাতের সামনে পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, যে ঘরে থাকছে একেবারে লণ্ডভণ্ড করে ফেলছে। তাকে আটকে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। আরও একটা বিষয় যেটা সবাইকে অবাক করল, এই এক রাতের মধ্যে মায়ার চুলের গোছা বাড়তে বাড়তে একেবারে কোমর পার করে গেছে। হাতের নখগুলো কেমন যেন কালচে হয়ে এসেছে তার। দত্তদা পলাশের সাথে সকাল থেকে সবটাই দেখল। দিন কয়েক পরের কথা, সেদিনের পর থেকে আর অমন ভর চাপেনি মায়ার ওপর। কিন্তু সে একেবারে নিজেকে গুটিয়ে নিয়েছে। নাইতে যায় না, খেতে নামে না, এমনকি পলাশের সাথেও একবার দেখা করতে চায় না। বাড়ির কোনো মেয়ে বউ তার ঘরে ঢুকতে আর সাহস পায় না আজকাল। ওই ভুটোই দুবেলা দুবার খাবার থালা দিয়ে যায়। একদিন সকালবেলা বাড়ির বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দত্তদা প্রকাশবাবুকে বলল, আচ্ছা, আপনাদের মেয়ের কি এরকম কোনো সমস্যা ছিল ছোটবেলা থেকে? মানে সামান্য কিছু হয়তো, কিন্তু বেশ অস্বাভাবিক এরকম কোনো ঘটনা ঘটেছে ছোটবেলায়? না না, একেবারেই না। আপনারা ঠিক কবে বুঝতে পারলেন যে মায়ার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে? সমস্যাগুলো ঠিক কবে থেকে দেখা দিয়েছে? তা প্রায় এই দিন 10 হবে। একদম ঠিক কবে থেকে হচ্ছে বলতে পারবেন? তখনই জয়া এসে বিস্কুটের ট্রেটা টেবিলে রাখল। আশীর্বাদের রাত থেকে। হ্যাঁ। কি করে বুঝলে যে একেবারে আশীর্বাদের রাত থেকে? কিছু হয়েছিল? ও রাতে একা থাকতে একদম পছন্দ করতো না, মানে ভয় পেত। কিন্তু আশীর্বাদের রাতে ও আমাকে হুট করে বলল একাই থাকবে, মানে মানে একেবারে জেদ করে বসলো। আমার সেদিনই কেমন একটা মনে হয়েছিল। আচ্ছা, আশীর্বাদে মায়া নিশ্চয়ই অনেক জিনিস পেয়েছে। হ্যাঁ, সে তো অনেক জিনিসই পেয়েছে। আমাদের বাড়ির লোক, তারপর পলাশদের আত্মীয় স্বজন সবাই অনেক কিছুই দিয়েছে। একটু দেখাও তো। হ্যাঁ, আশীর্বাদের জিনিসগুলো, মানে যেগুলো পেয়েছে, একটু দেখবো। ও জানা মা, এই জিনিসগুলো একটু নিয়ে আয়, ওনাকে দেখা। যাই। আলমারি থেকে জয়া এক বাক্স সোনার গয়না এনে দত্তদাকে দেখাতে শুরু করলেন। এটা রতন চূড়, পলাশের বাবা দিয়েছেন। আর এটা হলো সীতাহার, এটা উনিই দিয়েছেন। বাহ, খাসা হয়েছে। গয়নাগুলো সব একেবারে বেশ পুরনো দিনের, সাবেকি রকমের দেখতে। হ্যাঁ, ওগুলো সব আমার ঠাকুমা তার নাত বউয়ের জন্য রেখে গিয়েছিলেন। কিন্তু ওই লাল পাথরের আংটিটা তো দেখতে পাচ্ছি না। ও, ওটা তো ওর এত পছন্দ হয়েছে যে সেদিন থেকেই পড়ে আছে। এখন বললাম খুলে দিতে, বললো ওটা ও খুলবে না। এরই মধ্যে মায়া পেছনে এসে দাঁড়িয়েছে। এই যে আংটি, এই আংটিটাই ওর কাকিমা দিয়েছে। মায়া হাতটা বাড়িয়ে আংটিটা মেলে ধরল টেবিলে। বাহ, চমৎকার দেখতে তো। আচ্ছা, একটু খুলে দাও দেখি। না না না, এটা খোলা যাবে না, খোলা যাবে না এটা। আংটি খোলার কথা বলতেই দত্তদা মায়ার মুখে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। ইতিমধ্যে মায়াদের বাড়ির সকলে দত্তদাকে বেশ পছন্দ করতে শুরু করেছে।
আর পছন্দ হওয়ারই কথা। দত্তদার আদব কায়দা, কথাবার্তা সবকিছুর মধ্যেই একটা বেশ দৃঢ় অথচ মার্জিত ভাব আছে। সেদিন রাতে খাবার শেষ করে ঘুমোতে যাওয়ার সময় দত্তদা পলাশকে একটা কথাই বলল যে এই সমস্যার সমাধান হয়তো সে করতে পারবে। কথাটা শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল পলাশ। তারপর হাজারবার প্রশ্ন করেও আর কোনো উত্তর পাওয়া গেল না দত্তদার থেকে। পরদিন সকালবেলা দত্তদা প্রকাশবাবুকে ডেকে বলল, মেসোমশাই, আমি ভাবছিলাম একবার পলাশ আর মায়াকে নিয়ে ওই এখানে কি একটা বিখ্যাত মন্দির আছে না? হ্যাঁ হ্যাঁ, মা মঙ্গলেশ্বরীর মন্দির, ওই যে পলতার হাটে। হ্যাঁ হ্যাঁ, ওখানে পুজো দিতে যাব পলাশ আর মায়াকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাও না, আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা, ওই মন্দিরের কুলপুরোহিতকে আপনি চেনেন? না মানে আপনাদের তো এখানে আর কি বেশ। হ্যাঁ, চিনবো না কেন? আরে ভরচাচ, মানে ওই তো, মানে আমাদের দুটো বাড়ির পরেই ওনার ভিটে। বেশ, তবে একবার একটু আমার ওনার সাথে দেখা করতে হবে। কেন বলো তো বাবা? না আর কি, মানে বাড়ির জন্য একটা মানত করার ব্যাপারে আর কি। হ্যাঁ নিশ্চয়ই, কবে যাবে বলো? আজই, এক্ষুনি। সকালের খাওয়া দাওয়া সেরে প্রকাশবাবু দত্তদাকে নিয়ে পুরোহিত মশাইয়ের বাড়িতে গেলেন। আরে ছোট বাবু, আপনি? আরে আসুন আসুন, বসুন। আরে না না, ব্যস্ত হবেন না, এই যে ইনি হলেন আমার মায়ার শ্বশুর বাড়ির পক্ষের লোক। ও চমৎকার, নমস্কার নমস্কার। নমস্কার, আপনার সাথে একটু কথা আছে। আমার সাথে? হ্যাঁ, একটু দরকার আছে। মানে বলছিলাম প্রকাশবাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি ভরচাঁদ মশাইয়ের সাথে একটু একান্তে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমি বড় একটু বাজারটা সেরে আসি তাহলে। প্রকাশবাবু চলে গেল। দত্তদা সেই পুরোহিত মশাইয়ের সঙ্গে বেশ কিছু কথা বলল। বুঝতে পারলেন তো? খুব বুঝেছি, খুব বুঝেছি। দত্তদা যে মনে মনে কিছু একটা ফন্দি আঁটছে সেটা বেশ ভালোই বুঝতে পারল পলাশ, কিন্তু কোনো প্রশ্ন করল না। মায়াকে মন্দিরে যাওয়ার কথা বলতে সে কোনো আপত্তি করল না। ঠিক হলো, পরের দিন দত্তদা, পলাশ, মায়া আর মায়ার এক খুড়তুতো ভাই দুটো স্কুটার নিয়ে মা মঙ্গলেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে আসবে। পরের দিন সকালে স্নান টান সেরে দুটো স্কুটারে ভটভট করে চারজন বেরিয়ে পড়ল। মন্দিরখানা আর কয়েকটা গ্রাম পেরিয়ে মফস্বল মতো একটা জায়গায়। মন্দির চত্বর জুড়ে দোকানপাট, পানশালা, বাজার গজিয়ে উঠেছে, ফলে জায়গাটা বেশ ভিড়। আধ ঘন্টা বাদে দুটো স্কুটার মন্দিরের সামনে এসে দাঁড়াতেই দেখা হয়ে গেল পুরোহিত মশাইয়ের সাথে। উনি কি একটা করতে বেরিয়েছিলেন। মেয়েদের দেখে এগিয়ে এসে নিজেই নিয়ে গেলেন প্রবেশদ্বারের সামনে। এতক্ষণ মায়া স্বাভাবিক ছিল, কিন্তু যেই মুহূর্তে তিনি সবাইকে সমস্ত গয়না, বেল্ট, মোজা খুলে পাশের একটা ঘুমটিতে জমা রেখে মন্দিরের ভিতরে প্রবেশের কথা বললেন, অমনি এক পলকে চোখ মুখ পাল্টে গেল মায়ার। একটা হিংস্র চাউনি যেন পলকে খেলে গেল তার চোখে। কি গয়না? গয়না কেন খুলবো? কেন খুলবো? নিয়ম মা, তুমি তো বাগদত্তা, মন্দিরে প্রবেশ করতে গেলে সব গয়না খুলে আসতে হবে। না না, আমি কিছু খুলতে টুলতে পারবো না। পলাশ, পলাশ, চলো না এখান থেকে। আমার ভালো লাগছে না এখানে থাকতে, চলো না। মায়া ছটফট করতে লাগলো। দত্তদা পলাশকে একটা ইশারা করতেই পলাশ বলল, পুরোহিত মশাই বলছে যখন, তখন গয়নাগুলো খুলে ফেলো না, কি আছে, এই তো আমরা খুলে ঢুকবো। পলাশ নিজের বাঁ হাতের আংটি খুলতে লাগলো।
তারপর মায়ার দিকে একবার তাকিয়ে বলল, কি হলো, খোলো। মায়া উসকুস করতে শুরু করে দিয়েছে। টপ টপ করে তার কপাল থেকে ঘাম ঝরতে লেগেছে। তার থেকে যেন তার গয়না নয়, তার প্রাণটা চেয়ে নেওয়া হয়েছে। আমার 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 শরীরটা ঠিক ভালো লাগছে না। আরে এতটা এসেছি, আর মন্দিরের সামনে থেকেই ফিরে যাব? না না না, আপনি আপনি বুঝতে পারছেন না। আমার আমার শরীরটা ভালো লাগছে না। আমি আমি যাব না। হ্যাঁ, মন্দিরের ভিতরে চলো, সব ঠিক হয়ে যাবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো মন্দিরে যেতেই পারবো না। কেন, কি হয়েছে? ও মেয়েদের ব্যাপার, তুমি বুঝবে না। তোমরা যাও না, যাও, আমি আমি এখানে আছি। এরপরে আর কিছু কথা বলা চলে না। মায়াকে ওর ভাইয়ের সাথে রেখে বাকিরাই মন্দিরে গিয়ে মা মঙ্গলেশ্বরের পুজো দিয়ে এলেন। রাত তখন 3টে। একটা গুনগুন শব্দে ঘুম ভেঙে গেল দত্তদা আর পলাশের। দুজনেই চোখ মেলে তাকাতে এমন এক অদ্ভুত দৃশ্য দেখল যে গভীর ঘুমটা যেন নিমেষেই কোথায় উড়ে গেল। মায়া তাদের ঘরের দক্ষিণের খোলা জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ঘরের দরজা তো বন্ধ। তাহলে মায়া ঘরের ভিতরে এলো কিভাবে? পলাশ আর দত্তদা দুজনেই ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে মায়ার দিকে, কিন্তু মায়া জানালার বাইরে তাকিয়ে এক সুরে গুনগুন করেই চলেছে। আলতো হাওয়ায় তার কোমর অবধি খোলা চুল মৃদু তালে যেন একদল সাপের মতো দুলছে। দত্তদার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে এসেছে, তবুও অতি কষ্টে বলল, মায়া, মায়া, মায়া। গুনগুন সুরটা থেমে গেল। এমন নিশুতি রাতের নিস্তব্ধতা বরদাস্ত করা যায় না। মায়া এইবার ধীরে ধীরে ফিরে তাকালো ওদের দিকে। এ কি মায়ার, এ কি রূপ! বটগাছের ঝুড়ির মতো মায়ার মুখের সামনে নেমে এসেছে লম্বা লম্বা চুল, তীক্ষ্ণ ধারালো নখের আগায় জমে রয়েছে তাজা রক্ত, ঝলসে যাওয়া চেহারা, চোখ থেকে জলজল করে বেরিয়ে আসছে আগুনের ফুলকি। মুখগহ্বর থেকে গল গল করে কষ পেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এক পা দুপা করে এগিয়ে আসছে তাদের দিকে। দত্তদার পলাশের শরীর তখন অবশ হয়ে বরফের মতো জমে গেছে। মায়া নয়, না, এটা মায়া নয়। সেই অশরীরীর তার ভয়ঙ্কর লম্বা লম্বা দুটো হাত বাড়িয়ে শক্ত করে পলাশের গলাটা চিপে ধরেছে। জল ছাড়া মাছের মতো ছটফট করতে লাগলো পলাশ। দত্তদা সবটাই নিজের চোখের সামনে দেখেছে, কিন্তু তার যেন কিছু করার ক্ষমতাই নেই। দত্তদার দুহাত কেউ যেন শক্ত করে বেঁধে রেখেছে। হয়তো চোখের সামনেই এইবার সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন সময় দত্তদার ফোনটা বেজে উঠল। কি যেন একটা মন্ত্র চলছে। অমনি বিদ্যুতের মতো দুহাত ছিটকে পিছিয়ে গেল মায়া। একটা বিকট চিৎকার করে উঠল সে। এই শব্দ তার সহ্য হচ্ছে না। অদ্ভুত পশুর মতো লাফ দিয়ে ঘরের বাইরে বেরিয়ে সে মিলিয়ে গেল অন্ধকারে। দত্তদা ফোনটা হাতে তুলে দেখল ভুল করে মোবাইলে সকাল 6টার জায়গায় রাত 3:30 অ্যালার্ম দিয়ে রেখেছিল। ভাগ্যিস রেখেছিল, নইলে এতক্ষণে যেসব শেষ হয়ে যেত। সকাল হতেই সময় নষ্ট না করে দত্তদা, প্রকাশবাবু আর পলাশকে নিয়ে সেই পুরোহিত আর ওই ওঝার সাথে দেখা করল। রায়বাড়িতে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হলো। ওঝার কথা মতো নিম পাতা, সর্ষে, মানকচু, চাল, সিঁদুর, আলতা, কালো বিড়ালের লোম, মাছের কাঁটা, লাল শালু আরও সব অদ্ভুত অদ্ভুত জিনিসের জোগাড় করা হলো। আজ অমাবস্যা। তন্ত্রমতে যজ্ঞ হবে আজ রায়দের ভিটেতে। সকাল থেকে গোবর জল দিয়ে ল্যাপালাপি করে গোটা উঠোনখানা নিকোনো হলো।
ঝাড়পোছ করে বসত বাড়ি শুদ্ধ করা হলো। বাড়ি শুদ্ধ সবাই ব্যস্ত। দত্তদা নিজে দাঁড়িয়ে থেকে সবটা সামলাচ্ছেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। পুরোহিত মশাই ওঝা দুজনেই রায়বাড়িতে এলেন। গঙ্গাজল ছিটিয়ে যজ্ঞের স্থান শুদ্ধ করে নিলেন। তারপর দত্তদাকে এক মুঠো চাল দিয়ে বললেন, বাড়ির চারদিকে এই চাল ছিটিয়ে দিয়ে সদর দরজায় তালা দিয়ে দিতে। পুরোহিত মশাই ঠিক যেমনটা বললেন ঠিক তেমনটাই হলো। রায়বাড়ির সদর দরজায় তালা পড়ল। তারপর সেই চাবির গোছা মায়ার মা তার আঁচলে শক্ত করে বেঁধে রাখলেন। ধীরে ধীরে রাত বাড়ল। মায়াকে স্নান করিয়ে পরিষ্কার ধোয়া শাড়ি পরিয়ে বসানো হলো বাড়ির দালানে। বাড়ির মেয়ে বউরা মায়ার মাকে ঘিরে বসে রইল বারান্দায়। গ্রাম দেশে এমন খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। রায়বাড়ির সদর দরজার বাইরে এখন বহু গ্রামবাসীর ভিড় জমেছে। এদিকে মাথায় লাল শালু বেঁধে পুরোহিত মশাই আর ওঝা একসঙ্গে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের কাঠ যত দাউ দাউ করে জ্বলছে, মায়া যেন ততই নেতিয়ে পড়ছে। প্রায় ঘণ্টাখানেক যজ্ঞ চলার পর পুরোহিত মশাই ওঝাকে নির্দেশ দিলেন মায়ার চুলের আগা থেকে কিছুটা চুল কেটে আনতে। এই চুল যজ্ঞে আহুতি দিতে হবে। পুরোহিতের কথা মতো ওঝা নিজের পুটুলি থেকে একটা ছোট খুর বের করে মায়ার চুল কাটার জন্য এগিয়ে গেলেন। কিন্তু চুল কাটার কথা শুনতেই মায়া আবার সেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। পাগলের মতো হাত পা ছুঁড়তে ছুঁড়তে, কাটা পাঠার মতো ছটপট করতে করতে পা দিয়ে লাথি মেরে যজ্ঞের জোগাড় ছিটিয়ে দিতে লাগলো। আমার 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 কাছে আসবি না, আমার কাছে আসবি না, চলে যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা বলছি। সবাই মায়াকে শক্ত করে চেপে ধরল, কিন্তু মায়ার হাতে পায়ে যেন অসুরের বল। তাকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। হঠাৎ এক ঝটকা মেরে সবাইকে ছিটকে মায়া তার মায়ের আঁচল থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে সদরের দিকে দৌড় দিল। বাড়ির বাইরে দৌড়ে পালাবে সে। হই হই করে উঠল সকলে। কেউ কেউ আসবি না আমার কাছে, কেউ আসবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে তাড়ালে ভালো হবে না, আমাকে তাড়ালে আমি এই মেয়েটাকেও মেরে দেব, মেয়েটাকে মেরে ফেলবো আমি। চলে যা, চলে যা, তাড়াস না আমাকে। সবাই ভয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে মায়া এসে দাঁড়ালো রায়বাড়ির ঠিক সদর দরজার মোটা লোহার শিক দেওয়া গ্রিলের সামনে। তালাটা বাইরে থেকে দেওয়া। বাইরে সদর দরজার সামনে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল তারা। মেয়েকে দেখে সরে গেল দূরে। তালাটা বাইরে থেকে দেওয়া। বাইরের সদর দরজার সামনে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল যারা, মায়াকে দেখে সরে গেল দূরে। গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে মায়া যেই তালাটা খুলতে যাবে, অমনি বাইরে কোত্থেকে দত্তদা খপ করে তার হাতটা ধরে ফেলল। হাত থেকে চাবির গোছাটা কেড়ে দিতেই এক পলকের মধ্যে মায়া সেই বিশ্রী পৈশাচিক মুখটা আতঙ্কে ভরে উঠল। আর সেই মুহূর্তে দত্তদা এক টানে মায়ার হাত থেকে লাল পাথরের সেই আংটিখানা খুলে ফেলল। বিরাট আক্রোশের সাথে চেঁচিয়ে উঠল মায়া। তারপর ধপ করে মাটিতে নেতিয়ে পড়ল মায়ার নিথর দেহটা। ধরাধরি করে মায়াকে নিয়ে এসে রাখা হলো যজ্ঞের আগুনের সামনে। মায়ার কোমর সমান লম্বা চুলের আগা কেটে যজ্ঞের আগুনে আহুতি দিলেন পুরোহিত মশাই। সেই রাতেই সেই ছাই মাটির হাঁড়িতে করে লাল কাপড় বেঁধে ভাসিয়ে দিল দামোদরের জলে। পরের দিন সকালে প্রচণ্ড জ্বর এসেছে মায়ার। এতটা ধকল কি আর কারোর শরীরে এত সহজে সইতে পারে? মায়া বেশ দুর্বল হয়ে পড়েছে। তবে সবাই মিলে সেবা করলে দিন দশেকের মধ্যে সুস্থ হয়ে উঠবে, এই বলে পুরোহিত মশাই সকলকে আশ্বস্ত করলেন। চোখের নিচে নেই সেই কালশিটে দাগ, নেই কোনো উগ্রতা, মুখে একগাল মিষ্টি হাসি। এ যেন সেই আগের মায়া। সোনালি রোদের আলো এসে পড়েছে রায়দের ভিটের বারান্দায়।
নিশ্চিন্ত মনে পলাশ আর দত্তের সাথে বাড়ির সকলে সেখানে একটা অন্ধকার ছায়ার গ্রাস থেকে মুক্তি পেয়ে সকলের মুখ উজ্জ্বল। মায়া ভেতরে ঘুমোচ্ছে। আয়েশ করে গরম চায়ে একটা লম্বা চুমুক দিয়ে মায়ার বাবা প্রকাশবাবু দত্তদাকে ধন্যবাদ জানালেন। তোমাকে অনেক ধন্যবাদ অভিজিৎ, তুমি না থাকলে যে কি হতো। না না, ধন্যবাদ দেবার কিছুই নেই। মায়ার মতো একটা ভালো মেয়ে এইভাবে শেষ হয়ে যাবে সেটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আচ্ছা, ওই আংটিটাই যে নষ্টের গোড়া, কই আমরা তো কিছু বুঝতে পারলাম না। আপনি তাহলে কিভাবে বুঝলেন? ওই যে তোমাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে মায়ার এই সমস্যাটা সাম্প্রতিক। তখন মনে আছে জয়া, তুমি আমাকে বলেছিলে যে তোমার মনে হয় সমস্যাটা আশীর্বাদের পর থেকেই হচ্ছে। হ্যাঁ, নির্দিষ্টভাবে বলতে গেলে আশীর্বাদের রাত থেকে। সেই রাত থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে মায়া। যে মায়া সারা জীবন রাতে একা শুতে ভয় পেয়েছে, হঠাৎ করে এক রাতে তার মতিগতি এত পাল্টে গেল। তখনই আমার মনে হয় যে এই ঘটনাটার সাথে আশীর্বাদের কোনো সম্পর্ক আছে। তারপরেই গয়নাগুলো দেখতে গিয়ে যখন মায়া নিজের হাত থেকে ওই আংটিটা খুলতে চাইল না, তখনই প্রথম খটকাটা লাগলো। কেন জানি না মনে হলো ওই আংটিটাই যত সমস্যার উৎস। মনে মনে একটা ফোন দিয়ে আঁটলাম। কিছু মনে করবেন না মেসোমশাই, আমি আপনাকে সেদিন মিথ্যে কথা বলেছিলাম। আমার কোনো মানত টানত করার অভিপ্রায় ছিল না আসলে। মানে? আমি খালি চেয়েছিলাম আপনার মাধ্যমে একবার ওই ভট্টাচার্য মশাইয়ের সাথে আলাপ করতে। যদি উনি আপনার এই সমস্যার কথা শুনলে সাহায্য করতে রাজি হন। তোমার বুদ্ধির পরিচয় আমি আগেই পেয়েছি, কিছু মনে করছি না, বরং আমি কৃতজ্ঞ। ওই মন্দিরে যাওয়ার পর আমার কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার হলো। বুঝতে বাকি রইল না যে ওই আংটিটাই সব কিছুর মূলে রয়েছে। মায়ের ওপর যে অশুভ শক্তির নজর রয়েছে, সে কিছুতেই এই আংটিখানা তার আঙুল থেকে খুলতে দেবে না। এটা আমাদেরও খেয়াল করা উচিত ছিল। আসলে বাড়িতে এতগুলো লোক, যোগী বাড়িতে যা হয় আর কি, অত কি আর খেয়াল রাখা যায়? সবার চোখের সামনেই পড়ে ঘুরঘুর করছে, কিন্তু কেউই খেয়াল করিনি। তারপর আর কি, একটা ছক কষলাম। ও, এর মাঝে একটা কথা বলে রাখি, মায়ার চুল যে হঠাৎ করে রাতারাতি লম্বা হয়ে গিয়েছিল, সেটা মোটেই সাধারণ ব্যাপার নয়। এই ব্যাপারটাও এই ঘটনার সাথেই জড়িত। আসলে যে কোনো অশুভ শক্তি কারুর ওপর প্রভাব ফেললে একটা প্রতীকী চিহ্ন রাখে, আসলে তাকে নিজের মতো করে নিতে চায়। এক্ষেত্রে ওই লম্বা চুল যেন এটা মায়ার চুল নয়, যে ভর করেছে তার চুল। আমি পুরোহিত মশাই আর ওঝাবাবুকে নিয়ে বসে আপনাদের বাড়িতে এই যজ্ঞ করার আয়োজন করি। যজ্ঞের ব্যাপারটা ওনারা সামলাবেন আর আমি সামলাবো বাকিটা, এটাই স্থির হয়েছিল। প্রক্রিয়ার মাঝখানে ওঝামশাই ওই চুল কাটার চেষ্টা করবেন। আর এখন বুঝতে পারছি আমরা ঠিকই অনুমান করেছিলাম যে তখনই সেই প্রেতাত্মা কোণঠাসা হয়ে পড়বে আর পালাবার চেষ্টা করবে। এমনটা হতে পারে পরিকল্পনা করেই চাল ছেটানোর কাজটা কিন্তু আমাকে দেওয়া হয়েছিল। তাতে গৃহবন্ধনও হলো আর আমিও রয়ে গেলাম আপনাদের ভিটের বাইরে। খেয়াল করবেন তালাটা বাইরে দিয়ে দিয়েছিলাম, তারপর হাত গুলিয়ে আপনাদের ভুটোর হাতে দিয়ে দিয়েছিলাম গিন্নিমাকে দেওয়ার জন্য। আমাদের এই বিস্তর পরিকল্পনা যে 100% সফল হবে এ কথা তখন হলপ করে বলার কোনো জো ছিল না, কিন্তু ঝুঁকিটা তো নিতেই হতো। আরও একটা দিন একটু বিশ্রাম নিয়ে এখানে কাটিয়ে দত্তদা আর পলাশের বাড়ি ফেরার কথা, কিন্তু তা আর হলো না।
সেদিন বিকেলেই খবর এলো যে পলাশের ছোট কাকিমা মারা গেছেন, আর এক রাতে তার চুল নাকি কোমর অবধি বেড়ে গিয়েছে। খবরটা এসে পৌঁছতে স্তম্ভিত হয়ে গেল পলাশ। হঠাৎ করে কেন ছোট কাকিমা মারা গেলেন? কিন্তু দত্তদাকে সংবাদটা বিশেষ বিচলিত করল না, কেবল মাথা নামিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কেন এমনটা হলো এই উত্তরটাও খানিকটা অনুমান করতে পেরেছে। আপনারাও হয়তো বুঝতে পেরেছেন কি, তাই তো? অন্যের সুখ বৃদ্ধিতে হিংসে করতে নেই। শেষ হলো একটা সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত আমাদের আজকের পরিবেশনা, একটি ভৌতিক ঘটনা। স্ক্রিপ্টে ছিলেন মৌলি সাহা, and this video is sponsored by the members of 221B Harrison Road. A big shout out to everyone: Sonia 1988, Shoykot Bhuiya, Sheikh Shamsuddin, Sarah Eden, MD Wasim Khan, Abhijit Bhakat, Bidisha Mukherjee, Joynal Mullik, Travel with MTV Rider, Kunal Roy, Shayon Pal, Joy Raj, Somriddha Das, Shubroto Jana, The Bong Boy, Sanchita Sarkar, Air Entertain Rajbongshi, Dipayan Ghosh, Riya Saha, Somnath Mondol, Sandipon Kole, Soubhik Das, Misbaul Haq, Shubham Mondol, Rishabh Mondol, Manjur Lashkar, Horidas Kirtonia, Bappa Maji, Fire Eyes Gaming, Wanderer Community, Ayon Saha, Rohit Pradhan, Arno, Joyanto Ghosh, India Buddhadev, Onkon, Kush Gaming YT, Roshni.14, ASR, Let's Be Gone, Shubhankar Bar, Dipayan Mahato, Shubhajit Boshak আর কৌস্তব পান। থ্যাংক ইউ এভরিওয়ান গাইজ, আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আর এই শোটাকে সাপোর্ট করার জন্য। ইউর সাপোর্ট গোজ আ লং ওয়ে। আর খুব তাড়াতাড়ি আমরা তোমাদের জন্য কিছু স্পেশাল জিনিস নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকের যে গল্পটা আপনারা শুনলেন সেটা আগেও বলেছি, শুরুতেও বলেছি যে এটা একটা সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার্ড। তা এরকম ঘটনা যদি আপনাদের জানা থাকে বা আপনারা শুনে থাকেন, তাহলে অবভিয়াসলি আমাদেরকে মেল করতে পারেন submit.221b@gmail.com এই ইমেল আইডিতে। আমরা আপনার পাঠানো ঘটনার ওপর বেস করে, অবভিয়াসলি সেটা একটা ওয়ার্ক অফ ফিকশন হবে, কিন্তু সেটার ওপর বেস করে একটা গল্প বানাতে পারবো। তো যদি ইন্টারেস্টিং কিছু ঘটনা, খুব ভয়ঙ্কর, খুব স্কেয়ারি কিছু ঘটনা থাকে, তাহলে ডেফিনেটলি পাঠিয়ে দেবেন submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। গলাটা খুব খারাপ, আজকে আর আড্ডা দিতে পারছি না। সবাই খুব ভালো থেকো, স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।